বাংলাদেশে বিএনপির এক নেতা কোনো একটা সভাতে বক্তব্য দিতে গিয়ে খুব মুখরোচক একটা কথা বলেছেন। কথাটা কি? প্রতিহিংসার রাজনীতি পরিহার করে মানুষের হৃদয় জয় করতে হবে। তো খুবই মুখরোচক বক্তব্য, এই কারণে এই বক্তব্যটা শুনতে খুবই ভালো লাগে, রাইট? মুশকিলটা হচ্ছে বিএনপির রাজনীতিবিদরা কি প্রকৃতপক্ষে প্রতিহিংসার রাজনীতি কি তারা পরিহার করছে, অথবা যে নেতা এই মুখরোচক বাণীটি বলল সে নিজেই কি প্রতিহিংসার রাজনীতি বন্ধ করছে, বা সে নিজেই কি প্রতিহিংসার রাজনীতি করে না? 100% করে। এবং আমার আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশের যে ভরাডুবি অবশ্যম্ভাবী, এবং এখান থেকে কোনোভাবেই আর কেউ ফিরাতে পারবে না। এখানে ইসলামপন্থী দল ক্ষমতায় যাক, বিএনপি ক্ষমতায় যাক, দেশে শরিয়ার শাসন চালু হোক, আর যাই হোক না কেন, বাংলাদেশের গন্তব্যস্থল কিন্তু একেবারে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। এতে কিন্তু আর কোনো সন্দেহ নাই। এবং কেন এটা বলছি, যখন বিশ্লেষণ করব আপনারা বুঝতে পারবেন। এইবার 5 আগস্ট 2024 সালে যে অভ্যুত্থান হলো তাতে তো ওই আওয়ামী লীগের পতন ঘটলো, রাইট? চিন্তা করে দেখেন যে পতন খালি ঘটছে তাই না, আওয়ামী লীগের নেতা কর্মী যেখানে যেগুলো আছে, যেগুলোকে হাতের কাছে পাওয়া গেছে, তাদেরকে পিটিয়েছে, অনেককে গণপিটুনি দিয়ে হত্যা করছে, ঘর বাড়ি ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিয়েছে, লুটপাট করছে। বাকি যেগুলো ছিল সব প্রাণ ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। কি এই ঘটনা ঘটেছে না? এবং কারা ঘটিয়েছে? 1 নম্বরে বিএনপি এই কাজটা করছে। এবং শুধু এইটা করেই যে থামছে তা না, যারা নাকি শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল, গায়েবী মামলা দিয়ে হাজার হাজার মানুষদেরকে, অর্থাৎ আওয়ামী লীগ পন্থী লোকদেরকে কি করছে, সেই মামলায় আসামি করে তারপরে মামলা বাণিজ্য করছে। এবং অতঃপর এক একজনের কাছে গেছে, বলছে এই তোমার নাম কেটে দেবো, টাকা দাও, অথবা তোমার না, আমরা একটা কেস দিতে যাচ্ছি, যদি তুমি কিছু টাকা টুকা দাও তাহলে তোমার নাম আর দেওয়া হবে না। এরকমভাবে বাণিজ্য করছে, এবং সেটা কিন্তু এখনও কন্টিনিউয়াসলি চলছে। এবং বাংলাদেশে যে সরকার আছে তারাও দেখলাম যে পাল্লা দিয়ে এই আওয়ামী লীগের এগেনস্টে কত প্রকারের নির্যাতনমূলক ব্যবস্থা নেওয়া যায়, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসিতে ঝুলানো যায়। ওই যে একটা কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল না কি জানি একটা তৈরি করছে না, তো সেখানে তো আমরা বেসিক্যালি সেটাই দেখতে পাচ্ছি। এবং যে টার্গেট হচ্ছে বাংলাদেশের থেকে আওয়ামী লীগকে উচ্ছেদ করে দেওয়া, বিনাশ করে দেওয়া, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদেরকে খুব দ্রুত বিচার টিচার করে জেল হাজত, ফাঁসি, বিশেষ করে ফাঁসি টাসি দিয়ে দেওয়া। তো এটা তো ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতি, রাইট? ফলাফল কি এর? ফলাফল হচ্ছে যে দেখেন এই অন্তর্বর্তীকালীন যে সরকার, যার নাকি জনগণের কোনো ম্যান্ডেট নেই, তারা কিন্তু এমন অনেক মৌলিক কর্মকাণ্ড করছে, এই ঐক্য কমিশন, অমুক জুলাই সনদ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত। বাট দেশের মানুষের জীবনধারণ যে অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তাদের কিন্তু খেয়াল টেয়াল নেই। ফলত কী হচ্ছে জানেন? বর্তমান সরকারে যারা আছে, বিশেষ করে যারা নাকি আন্দোলনে ছিল, বৈষম্য বিরোধী, অর্থাৎ যাদের নাকি রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, আর থাকলেও যেটা নাকি খুব একটা শক্ত না, তাহলে এরা হয় কি করবে? এরা সারাক্ষণ কিন্তু আতঙ্কে থাকবে। কারণ যেহেতু বাংলাদেশের মানুষ আস্তে আস্তে কিন্তু এই সরকারের প্রতি বিক্ষুব্ধ হচ্ছে, এবং অলরেডি হয়ে গেছে। আমার ধারণা এখন যদি একটা গণভোট নেওয়া হয়, তাহলে এই বর্তমান সরকার শতকরা 5% ভোটও তাদের পক্ষে পাবে, আমার তা মনে হয় না। অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষেপে আছে, কিন্তু যেহেতু ক্লান্ত একই সঙ্গে, এই জন্যে কেউ আন্দোলনের ডাকও দিচ্ছে না, সেহেতু রাস্তায় নামছে না। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি সাহস করে একটা ওই মনে করেন যে আন্দোলনের ডাক দেয়, তাহলে রাস্তায় নেমে আসবে এই সরকার, এবং এই সরকারের লোকজন পালিয়ে যাওয়ার কিন্তু পথ পাবে না। এটাই বাস্তবতা। বাংলাদেশের মানুষ একেবারে স্মরণকালের ইতিহাসে সবচাইতে খারাপ অবস্থায় আছে। ব্যবসা বাণিজ্য বলেন, মানুষের আয় উপার্জন বলেন, চাকরি বাকরি বলেন, এবং এইটা যে কত খারাপ একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেই কিন্তু সেটার প্রমাণ পাওয়া যাবে। ঢাকা শহরে আগে একটা রিক্সাওয়ালা প্রতিদিন 1000 টাকার উপরে আয় করতো, এখন তার 300-400 টাকা আয় করতেও কিন্তু গলদঘর্ম হয়ে যায়। এ তো ঢাকা শহরের কথা গেল, মফস্বল শহরের অবস্থা তো আরও করুন। তো এই হলো অবস্থা। যেহেতু মানুষের পকেটে টাকা নেই, রিক্সায় ওঠে না, অথবা ঘরের থেকেও তেমন একটা বের হয় না খামোখা। তো এই মতো অবস্থায় দেশের মানুষ তো প্রচণ্ড রকমভাবে বিক্ষুব্ধ। তাহলে এখানে কি হচ্ছে? এই বাংলাদেশের মানুষ
আওয়ামী লীগের লোকজনরা তো আছে, এবং একই সঙ্গে সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে আবার আওয়ামী লীগের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। এখন যদি একটা নিরপেক্ষ ইলেকশন দেওয়া হতো, আমার ধারণা আওয়ামী লীগ কিন্তু আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে কিন্তু ক্ষমতায় চলে আসতো। ওই বিএনপি অথবা জামায়াত এরা জিতে আসতে পারতো, আমার তো মনে হয় না। বিএনপি জিততে পারতো না, কারণ তারা গত 13-14 মাসে বাংলাদেশের যে কর্মকাণ্ড করছে একেবারে সবার চোখের সামনে, এটা তো সবাই দেখছে, তাই না? আর জামাত মানে ক্ষমতায় যেতে পারতো না শুধুমাত্র এই কারণে যে জামাত বেসিক্যালি দেশের মানুষের মধ্যে যে খুব বেশি একটা মানে জনপ্রিয় হয়েছে তা না, তাদের যতটা কর্মী ততটাই ভোট। আসলে তার ভোট ব্যাংক যে খুব বাড়ছে আমার তো মনে হয় না। যতই বিশ্ববিদ্যালয়ে নানা রকম কর্মকাণ্ড করে তারা ওই যে ভিপি পদে জিতুক, আর যাই হোক, আমি আসল যে প্রসঙ্গে আসছি, এখন ধরেন তাত্ত্বিকভাবে বা তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে আজকে না, সামনে ইলেকশনে যখন আসবে হয়তো বিএনপি বা জামাত যে কেউই আসলো, রাইট, ভালো কথা। এরা কি বাংলাদেশকে ভালো করতে পারবে? না, পারবে না। আওয়ামী লীগ যেটা করছিল তার 5% এরা কিছুই করতে পারবে না। বাংলাদেশের অবস্থা কিন্তু ততই বছর দিকে যাইতে থাকবে। কারণ যে কারণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে, যে বিদেশি বিনিয়োগ, এগুলা কিন্তু এরা কেউই বাড়াতে পারবে না। আর যেহেতু বিদেশি বিনিয়োগ বাড়াতে পারবে না, বাংলাদেশের অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাবে। অর্থাৎ যারাই ক্ষমতায় যাক, তা সে গণতান্ত্রিক পদ্ধতি থাক আর ওই ইসলামী শাসন করুক, 1-1.5 বছরের মধ্যে এই বাংলাদেশে আবার নতুন করে আন্দোলন হবে, আবার নতুন করে সংগ্রাম হবে, এবং আগামী 3-4-5 বছরের মধ্যে আওয়ামী লীগ বিপুল বিক্রমে এই বাংলাদেশে ক্ষমতায় চলে আসবে। এটা একেবারে আমি বলে দিলাম। এখন সেটা কি বাংলাদেশের জন্য খুব ভালো কিছু হবে? অতীতে যখন 16-17 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তারা যে একটা স্বৈরাচারী শাসন চালানোর পরেও বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছিল, এই ধরনের কোনো কিছু তারা কি করতে পারবে? জি না। অর্থাৎ অতীতে যে কাজটা তারা করতে পারছিল, এইবার কিন্তু তারা সেই কাজটা করতে পারবে না। কারণ তারা ক্ষমতা আসার পর সর্বপ্রথম তাদের উপরে যে প্রচণ্ড রকম অত্যাচার নির্যাতন হয়েছে না, তার ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। তারা কিন্তু রক্তের হোলি খেলায় মেতে উঠবে, কোনোভাবেই তাদেরকে থামানো যাবে না। আর যখন এই ধরনের ঘটনা ঘটবে, সেখানে বিএনপির মানুষ যেমন মারা পড়বে, এই জামাত ইসলামের লোকজনও কিন্তু ঠিক একইভাবে মারা পড়বে, এবং একইভাবে তারাও কিন্তু এরকম কেস কারবার দেওয়া শুরু করবে। ক্লিয়ার? তো বাংলাদেশে একটা প্রচণ্ড রকমভাবে একটা হজবরল একটা বিশৃঙ্খলা তৈরি হবে। ফলাফল বিদেশি বিনিয়োগ ওই আগের মতো আসবে না। আর এই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ভারত অতীতের মতো এইরকম সাপোর্টও দিবে না। অর্থাৎ গত 16-17 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ভারত একতরফা সাপোর্ট দিত না, ওই সাপোর্ট কিন্তু এরা আর পাবে না। বাংলাদেশকে কিন্তু ভারত অলরেডি গন কেস হিসেবে তারা মেনে নিয়েছে যে এখানে তাদের আর কোনো ফিউচার নাই, ভবিষ্যৎ নাই, এবং সেইভাবেই তারা তাদের পররাষ্ট্র নীতি সাজাচ্ছে যে মাইনাস বাংলাদেশ। তাহলে ফলাফল কি? ফলাফল হচ্ছে বাংলাদেশের যে প্রতিশোধের রাজনীতি, এটা বাংলাদেশকে প্রচণ্ড বিক্ষুব্ধ করবে, অর্থনৈতিকভাবে দুর্বল করবে, মানুষের কাজ হারাবে, অভাব অভিযোগ দিন দিন বাড়তে থাকবে, প্রচণ্ড রকমভাবে বিশৃঙ্খলা তৈরি হবে। যার মধ্যে কোনো দল অভ্যুত্থান করে হোক, বিপ্লব করে হোক, ক্ষমতা আসলে বা সেনাবাহিনী ক্ষমতা আসলে কোনো কিছুই আর হবে না। এরা কেউ বাংলাদেশকে লাইনে আনতে পারবে না। কারণ বাংলাদেশের তো প্রাকৃতিক সম্পদ নাই। বাংলাদেশের মূল উন্নতির বা মূল উন্নয়নের চালিকা ওই যে গার্মেন্টস পণ্য রপ্তানি করা, আর বিদেশে যে শ্রমিক আছে তাদের প্রেরিত টাকা, তাই না? তো বিদেশে যে গার্মেন্টস পণ্য, এগুলো রপ্তানি আস্তে আস্তে ক্লোজ হতে থাকবে। আর পৃথিবীর বিভিন্ন দেশে এই বাংলাদেশের থেকে লোকজন আর নিবে না। কারণ এরা যে কোন চরিত্রের মানুষ গোটা পৃথিবী এখন অলরেডি জেনে গেছে। মালয়েশিয়া থেকে প্রতিনিয়ত অনেক লোকদেরকে কি জঙ্গিবাদের সাথে জড়িত বলে তাদেরকে পাছা লাথি দিয়ে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হচ্ছে না? তো এর ফলাফল কি? পৃথিবীর অন্য কোনো দেশে কি বাংলাদেশিদেরকে নিবে? খোদ আরব দেশের মুসলিম দেশগুলো তো এদেরকে নেয় না। ফলাফল কি? অর্থনৈতিকভাবে বাংলাদেশ আর কোনো দিন সামনের দিকে এগোতে পারবে না। মাঝখানে কিন্তু এই যে প্রতিশোধের রাজনীতি, এর ফলাফল কি জানেন? অর্থাৎ এখন যেমন এই যে জামাত ইসলাম অনেকটা অঘোষিতভাবে সরকারে আছে এবং একই সঙ্গে আছে বিএনপি, তাই না? এরা যে প্রতিশোধের রাজনীতি যেটা করছে, এরা কিন্তু এখন থেকে যা উপার্জন যা করছে, এরা কিন্তু ঠিকই জানে যে ভবিষ্যতে কোনো দিন আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবে, তখন এদের দৌড়ের উপরে থাকতে হবে, জীবন নিয়ে টানাটানি পড়বে এবং দেশ থেকে ভাগতে হবে। তাহলে এরা কিন্তু কখনোই ক্ষমতা আসলো ভালোভাবে দেশ চালানো তো দূরের কথা,
এখন যে লুটপাটটা করছে না, এর থেকে আরও অনেক বেশি লুটপাট করবে, করে এরা কিন্তু প্রত্যেকেই অর্থ কড়ি ধন সম্পদ সব বাইরে পাচার করবে। কারণ ওরা সারাক্ষণ মানে এই ভয়ে ভীত থাকবে যে আওয়ামী লীগ আসলে তো বাংলাদেশে থাকা যাবে না, অতএব আমাদের তো দেশ ছেড়ে পালাতে হবে, অতএব দেশের বাইরে টাকা পয়সা আমাদেরকে পাচার করতে হবে। এবং ঠিক সেই কারণে আমরা শুনি এখন বিভিন্ন সূত্রে গত এই 13-14 মাসে যত টাকা নাকি বাংলাদেশ থেকে পাচার হয়েছে, 15-16 বছরে আওয়ামী লীগ নাকি অত টাকা পাচার করতে পারে নাই। কেন এটা? কারণ এরা তো ভয়ে আছে, এরা জানে যে টুডে আর টুমরো আওয়ামী লীগ ফিরে আসবে এবং তখন এদের অবস্থা কী হবে। তাহলে বাংলাদেশের ধন সম্পদ কি এরা সব পাচার করবে না? তার মানে বাংলাদেশকে গঠন করার মতো মন মানসিকতা এদের নাই, থাকবেও না, কারণ সারাক্ষণ তো আতঙ্ক এদের পিছনে তাড়া করবে। এবং পরে যখন আবার আওয়ামী লীগ মনে করেন ক্ষমতা আসলো, তারাও কিন্তু এই একই মানসিকতার মধ্যে থাকবে, কারণ তারাও জানবে যে এই বাংলাদেশকে ওইভাবে তো আর গঠন করা যাবে না এবং কোনোভাবেই সেটা করা যাবে না। এবং তারাও চিন্তা করবে আমাদেরও একদিন এরকম আবার পতন ঘটবে, তো তখন আমরা কোথায় যাব? তো ওরাও কিন্তু আজান দিয়ে অতীতে 15-16 বছরে যত টাকা পয়সা ধন দৌলত বাংলাদেশ থেকে লোপাট করে বাইরে নিয়েছিল না, এইবার কিন্তু আরও বেশি গতিতে এই কাজটা করবে। অর্থাৎ ইচ্ছা থাকলেও তারা কিন্তু দেশের উন্নতির প্রতি কোনো নজর দিতে পারবে না, দেশের প্রতি কোনো দেশপ্রেম তাদের মধ্যে তৈরি হবে না। এবং এইখানে ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে এদের ধর্মীয় যে মনোভাব, ইসলাম। কারণ ইসলাম অনুযায়ী একজন মানুষ সে তো প্রকৃত আরবের প্রতি তার ভালোবাসা, তাই না? বাংলাদেশের মুসলমান সে তো বাংলাদেশকে ভালোবাসে না, ভালোবাসে তো আরবকে। তাহলে এইটা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। আর সারাক্ষণ তো এই যে প্রতিশোধের রাজনীতির কারণে সবাই কিন্তু সবসময় আতঙ্কে থাকবে, আমাদের পতন হলে আমাদের কোথায় যাবো, পালাতে হবে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু কেউ ধন সম্পদ তৈরি করতে চাইবে না, সব যে যেভাবে পারে লুটপাট করে বাইরে নিয়ে যাবে। তাহলে ঘটনা কি ঘটলো বুঝছেন? বৈদেশিক বিনিয়োগ নাই, বাইরের থেকে আয় উপার্জন কমে গেল, বাইরের দেশে পণ্য রপ্তানি অর্থাৎ গার্মেন্টস পণ্য রপ্তানি কমে গেল, অর্থাৎ আয় কমে গেল। অন্যদিকে বিদেশে যে কর্মী পাঠিয়ে যে টাকা পয়সা মানে রেমিটেন্স আসতো, এটাও যাবে কমে। আবার এদিকে যারাই ক্ষমতায় থাকবে তারা কিন্তু আজান দিয়ে একেবারে লুটপাট করবে, বুঝছেন? তাহলে বাংলাদেশ ওই যে 71-72 সালে হেনরি কিসিঞ্জার বলছিল না যে বাংলাদেশে যে বটমলেস বাস্কেট, মানে তলাবিহীন ঝুড়ি, বাংলাদেশ ভবিষ্যতে এই তলাবিহীন ঝুড়ির দিকে ধাবিত হচ্ছে। এখান থেকে কোনোভাবেই রক্ষা পাবে না, কারণ এই প্রতিশোধের রাজনীতি। এবং এখন কেউ কাউকে আর আস্থায় আনবে না। যেমন এখন এই যে বিএনপি আর জামাত যা করলো গোটা বাংলাদেশে 13-14 মাস ধরে, তাই না? এখানে অবশ্যই আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবে তখন এরা তো দৌড়ের উপরে থাকবে, তাই না? কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবে তখন তারা কি নিশ্চিন্ত থাকবে যে এর ফলে তাদের যখন পতন ঘটবে তারা আবার শান্তিতে দেশে থাকতে পারবে? কি না, তারা মানে যে বা যারাই ক্ষমতায় যাবে, যে বা যারাই রাজনীতি করবে, প্রত্যেকেই কিন্তু আতঙ্কে থাকবে এবং প্রত্যেকেরই চিন্তা থাকবে যে কোনোভাবেই বাংলাদেশে কিছু করা যাবে না, বরং বাংলাদেশ থেকে যত পারা যায় নিয়ে ভেগে যেতে হবে। অর্থাৎ এই টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করবে। ফলাফল বুঝতেই পারছেন। অর্থাৎ এইখানে ওই যে বলছে না কি যে আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, যে লোকটা বলছে সে নিজেই ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতি করে, বুঝছেন? অর্থাৎ ভূতের মুখে রাম নাম অথবা চোরের মুখে সুন্দর মিষ্টি কথা, সৎ হওয়ার উপদেশ, তাই না? এবং আমার কথা সঠিক না বেঠিক সেটা আপনারা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন যে দূতাবাসগুলো আছে না, বিদেশি বিভিন্ন দূতাবাসগুলো আছে না, আপনারা একটু গিয়ে খবর নেবেন। অতীতের যে কোনো সময়ের তুলনায় বিপুল সংখ্যক মানুষ সেখানে গিয়ে ভিসার জন্য আবেদন জানাচ্ছে। এবং এরা খালি যে আওয়ামীপন্থী লোকজন তাহা কিন্তু না, এদের মধ্যে বিএনপি আছে, জামাত আছে, সবাই। কেন জানেন? কারণ অলরেডি এখনই তারা ভিসা টিসা করিয়ে রেখে বিভিন্ন জায়গায় গিয়ে অলরেডি বাংলাদেশে যা আয় উপার্জন করছে না, এগুলো কিন্তু পাচারের ধান্দায় আছে। আপনি এখান থেকে পাচার করতে গেলে আপনার তো সেই দেশে অন্তত যাইতে হবে, যে দেশে আপনি পাচার করেন না কেন আপনাকে সেই দেশে যাইতে হবে না, গিয়ে সেখানে একটা মানে নিরাপদ একটা ব্যবস্থা রাখতে হবে না? আপনার কেউ নাই, কোনো ব্যবস্থা নেই, আপনি বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করবেন কোথায়? আপনার তো কেউ যাইতে হবে, অথবা আপনার পরিবারের কাউকে যাইতে হবে, তাই না? তো আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি এখন মানুষ পৃথিবীর বিভিন্ন মানে বিদেশি মিশন বা মানে এমবাসিতে গিয়ে ভিসার জন্য লাইন দিচ্ছে। দুঃখের কথা হলো অধিকাংশ বিদেশি যে মানে এমবাসি এদেরকে ভিসা তেমন একটা দিচ্ছে না। অর্থাৎ অতীতের যে কোনো সময়ের তুলনায় ভিসা দেওয়ার রেশিও কিন্তু খুবই কম। অর্থাৎ এরা দৌড়াচ্ছে ঠিকই,
কিন্তু ভিসা পাচ্ছে না, বাইরে যেতে পারছে না। ফলাফল কি জানেন? এরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। হয়তো এখন মনে করেন যাইতে পারলো না কোনো দেশে, তো সেখানে পরিচিত কোনো লোক আছে না, টাকা টোকা তার কাছে হয়তো পাঠানোর ধান্দা করতেছে, বুঝছেন? কারণ সে তো মানে আতঙ্কে থাকবে যে পট পরিবর্তন হলে তো তাকে দেশ থেকে পালাতে হবে, তো দেশ থেকে পালাতে গেলে বিদেশে গেলে টাকা পয়সা লাগবে না? অর্থাৎ পরিচিত অথবা দূর সম্পর্কের কোনো লোক তাদের কাছে হয়তো টাকা টোকা হুন্ডি টুন্ডি করে পাঠাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এদের অধিকাংশ টাকাই একসময় মারা পড়বে, কারণ যার কাছে পাঠাচ্ছে সে তো টাকা ফেরত দেবে না, খুব কম সংখ্যক ফেরত দেবে, বুঝছেন? অর্থাৎ গোটা বাংলাদেশটা হয়ে গেছে এখন মগের মুল্লুক। এখন ওই যে হিন্দুদের একটা আছে না যে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, বাংলাদেশ কিন্তু এখন এলোমেলো করে দেমা লুটে পুটে খাইয়ের সংস্কৃতিতে চলে গেছে এবং এখান থেকে আর কোনো দিন বের হবে না। শুধুমাত্র এইবার এই 5 আগস্টের পরে যে ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতির সূচনা ঘটল, এর থেকে বাংলাদেশ আর কোনো দিন বের হতে পারবে না। অন্তত সেই ধরনের মন মানসিকতা বাংলাদেশের মানুষের নাই, এটা অন্তত আমি দৃঢ়ভাবে বলতে পারি। কারণ আমি নিজে এই বাংলাদেশে জন্মগ্রহণ করা না, আমি এদের নাড়ি নক্ষত্র, আমি জানি না এদের রন্ধ্রে রন্ধ্রে কী চিন্তাভাবনা, কী অভ্যাস, এগুলো তো আমার জানা। দ্যাট মিনস বাংলাদেশ কিন্তু শেষ, বাংলাদেশ ইজ ডুমড। বাংলাদেশের একমাত্র টার্গেট এখন মানে অলরেডি কিন্তু অনেকটাই চলে গেছে, কৃষ্ণ গহ্বরে ঢুকবে, খালি ঢুকবে, বের হতে পারবে না, বুঝছেন? ব্ল্যাক হোলে ঢুকবে, কিন্তু সেখান থেকে বের হওয়া যাবে না। ধন্যবাদ।